স্বাগত এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি শরীফ রওশন। Going back home and see what's happening there and how we can organize ourselves to get out of the trouble that we are in. আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাআল্লাহ করব। প্যারিস থেকে আজ দুপুরে দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনে রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ। আকার হতে পারে 15 জনের। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দেবে সশস্ত্র বাহিনী। এখন সকালে এই নিয়ে থাকছে সবশেষ। ঢাকার উদ্দেশ্যে প্যারিস ছেড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, দেশে ফিরে সবাইকে নিয়ে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। আজ রাত 8টায় বঙ্গভবনে হবে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই জন্য প্রস্তুতিও নিচ্ছে বঙ্গভবন। গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জানান, এই সরকারের আকার হতে পারে কম বেশি 15 জনের। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। দেশে ফিরছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। প্যারিস থেকে ইতিমধ্যে রওনাও হয়েছেন। ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়েছে, ডক্টর ইউনূসকে বহনকারী উড়োজাহাজ বৃহস্পতিবার দুপুর 2:10 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্যারিস থেকে রওনা হওয়ার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বিমানবন্দরে বলেন, সবাই মিলে সংকট কাটানোর জন্য কাজ করবেন তিনি। I'm looking forward to going back home and see what's happening there and how we can organize ourselves to get out of the trouble that we are in. দেশে ফিরেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। 4 শতাধিক মানুষের উপস্থিতিতে শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2-1 জন আপ এন্ড ডাউন এটা করতে পারে। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান বলেন, পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। 3 থেকে 4 দিনের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা তার। গুজব থেকে দূরে থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। অবশ্যই তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসাবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে। এছাড়া এক বার্তায় বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত ও সব ধরনের সহিংসতা, স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাহসী ছাত্রদের অভিনন্দনও জানান তিনি। এদিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেয়া 6 মাসের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনাল আজ বুধবার এ রায় দিয়েছেন। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল এ আদেশ দেন। আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করে। চলতি বছরের 1 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। মুন্নাফ রশিদ, এখন ঢাকা। প্রায় 7 বছর পর বক্তব্য রাখলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে হাসপাতাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি। এই সময় বলেন, বৈষম্যহীন সমাজ করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অনলাইনে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে।
দীর্ঘ সময় পর আজকের এ সমাবেশ বিএনপির নেতাকর্মীদের জন্য শুধু একটি সমাবেশই নয়, যেন দীর্ঘ পরাধীনতার শেকল ভাঙার পর মুক্তির সুবাতাস। তাই তো নেতাকর্মীদের চোখে মুখে উচ্ছ্বাস, বাধাহীন পরিবেশে কণ্ঠে উচ্চস্বর স্লোগান। বুধবার দুপুর নাগাদ বিএনপির প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ ডাকলেও সকাল থেকেই মিছিল নিয়ে হাজির হতে থাকেন নেতাকর্মীরা। মিছিলে মিছিলে বেলা 12টা নাগাদ কয়েক হাজার মানুষের জমায়েত নয়াপল্টনে। প্রধান বিচারপতির বাসভবনের সামনে থেকে শুরু করে নয়াপল্টন, ফকিরা পোল হয়ে আরামবাগ পর্যন্ত বিপুল লোক সমাগম হয়। সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে মানুষের ঢল নামে। হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন সহ উপস্থিত হয়। বিশ্বের ইতিহাসে কোথাও যে কোনো স্বৈরশাসক টিকে না, তার সর্বশেষ একটি প্রমাণ। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করাতে ছাত্র জনতা, দেশপ্রেমিক সৈনিক যারা সাহায্য সহযোগিতা করেছেন, আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। পরাজিত শক্তি যারা পরাজয় বরণ করেছে, তারা আমাদের অর্জনকে নস্যাৎ করার জন্য এই কাণ্ডগুলো শুরু করেছে। 1971 সনের পরে আজকে আমরা আরো স্বাধীন হয়েছি, বরঞ্চ আরো বিকট আকারে স্বাধীন হয়েছি। সমাবেশ ঘিরে অনেকে এসেছেন ঢাকার বাইরে থেকেও। বলছেন দীর্ঘদিন পর সড়কে ছিল না কোনো প্রশাসনিক বাধা, তাই নির্দ্বিধায় উচ্ছ্বাস প্রকাশ করতেই তাদের নয়াপল্টনে ছুটে আসা। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় নেতাকর্মীদের কণ্ঠে। বালুকা, ময়মনসিংহ, বালুকা থেকে আসছে, আমরা অনেকে আসছি, যে আমরা বিশেষ করে রাস্তাঘাটে কোনো সমস্যা নাই, তো কোথাও কোনো পুলিশ নেই, নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আমরা এসেছি। যেই আসুক না কেন, এই দেশ শান্তি হোক, এই দেশের সাধারণ জনগণ শান্তি পাক। বৈষম্য বিরোধী এবং একটা জাতীয় সরকার চাচ্ছি, যে সরকারের অধীনে সুষ্ঠু গণতন্ত্র ফিরে আসবে। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সহ কেন্দ্রীয় নেতারা। মির্জা ফখরুল দ্রুতই নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান। কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সরকারের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন, কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। লন্ডন থেকে দীর্ঘদিন পর ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বলেন, পুলিশ সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করে দেশ পুনর্গঠনে এগিয়ে যেতে হবে। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। তবে চমক ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘিরে। তারেক রহমানের পরপরই তিনি ভার্চুয়ালি যুক্ত হন সমাবেশে। 3 বারের এই প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতা এগিয়ে এসেছে। আগামী দিনে তরুণরাই দেশ পুনর্গঠনে এগিয়ে আসবে বলে প্রত্যাশা করেন তিনি। আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। দীর্ঘ 7 বছর পর সমাবেশে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ কারাবাসের পর বেগম খালেদা জিয়া আজকে নয়াপল্টনে ভাষণ দিলেন, যদিও সেটা ছিল ভার্চুয়ালি। তবে আগামী দিনে তিনি সশরীরে ভাষণ দিবেন বলেই মনে করছেন নেতাকর্মীরা। এছাড়াও আগামী দিনের যে বাংলাদেশ গড়তে হবে, তার জন্য তরুণদের তিনি এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন। নাজমুস সাকিব, এখন, ঢাকা। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় রাতভর ডাকাতি ও ছিনতাই আতঙ্কে পাহারায় ছিলেন এলাকাবাসী। সেনাবাহিনীর টহলে সন্দেহভাজন আটক হয়েছে কমপক্ষে অর্ধশত। গেল রাতে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা এলাকাতে ডাকাতির ঘটনা ঘটছে, এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে। যদিও এসব তথ্যের সত্যতা এখনও পর্যন্ত পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ডাকাত আতঙ্কে পাড়া মহল্লার লোকজনকে পালা করে পাহারা দিতে দেখা যায়। রাস্তায় বিভিন্ন পয়েন্টে যানবাহনে তল্লাশি
তল্লাশিও চোখে পড়ে। এদিকে গেল রাতে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় ডাকাত দলের সঙ্গে জড়িত সন্দেহ দুজনকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। যেহেতু পুলিশ বাহিনী নেই দেশে, তো এই সুযোগটাই আসলে ডাকাত বলেন, দুষ্কৃতিকারীরা বলেন, তারা একটা সুযোগ নিচ্ছে। ছয়নে যা হয়েছে নবোদয়, তারপর ওখানকার যে এলাকাগুলো ওগুলাতে শুনেছি যে অনেক হয়েছে। হ্যাঁ, হচ্ছে আপনার মার্কেটের দায়িত্বে, কিন্তু আমরা এলাকার দিকেও পাহারা দিচ্ছি, কারণ কখন বলা যায় না কি হয়। দিনের বেলা তো মনে করেন সবাই যার যার কাজ কাম মতো সবাই সজাগ থাকে, রাত্রে হয়তো অনেকে ঘুমিয়ে পড়ে, আবার তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যে কারো না কারো দরকার হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেয়ালে দেয়ালে লেখা হয়েছে স্লোগান, জানান দেওয়া হয় দাবি দেওয়া। পূরণ হয়েছে আশা, এবার দেয়াল নতুন করে রাঙাতে শুরু করেছে শিক্ষার্থীরা। সারা দেশের রাস্তাঘাট, দেয়ালসহ শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীরাই হাল ধরেছে দেশের ট্রাফিক ব্যবস্থার। বিস্তারিত জানবো শাহাদাত অভ্রের প্রতিবেদনে। মহান মুক্তিযুদ্ধ সহ দেশের সব গণ আন্দোলনেই সামনের সারিতে থেকে লড়াই করেছেন শিক্ষার্থীরা। এবারের গণ অভ্যুত্থানেও নেতৃত্ব দিয়েছে ছাত্রছাত্রীরা। অবসান হয়েছে স্বৈরাচারী শাসনের, দেয়ালে দেয়ালে ঠাঁই পেয়েছে সেই কথা। শিক্ষার্থীরা ফিরেছে বীরের বেশে। এবার আনতে হবে পরিবর্তন, নতুন করে গড়তে হবে দেশ। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। ধোয়া মোছার এই কর্মযজ্ঞ যেন নতুন বাংলাদেশের প্রত্যাশায়। সুন্দর আগামীর গল্পগাথা বুনছেন নবীনরা। 18 বছর বয়স কবিতার মতন বিরাট দুঃসাহসীরা দেশের মিনারে মিনারে পরিষ্কার করছেন রক্তের ফোঁটা, দেয়াল লিখন, হিংস্র গল্পের দাগ। নতুন করে রাঙানো হচ্ছে দেয়াল। পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের মাধ্যমে আমরা নতুন আরেকটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার তাগিদে আজকে এখানে সবাই শহীদ মিনার প্রাঙ্গণে একত্রিত হয়েছি। শহীদ মিনারটা সেটাকে পরিষ্কার করার চেষ্টা করছি, সবাই মিলে হাত লাগিয়ে কাজ করছি। আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে, তাই আমাদেরই দায়িত্ব আমাদের দেশকে সুন্দর করে রাখাটাই। আমরাই চেষ্টা করছি এই দেওয়াল লিখনগুলো মুছে ফেলার, এবং আমরা যেখানে নোংরা হয়েছে আমরা সেগুলো পরিষ্কার করছি। সারা দেশের ছাত্ররা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে। তার সাথে যোগ দিয়েছে নানা ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশের প্রত্যেকটা শহীদ মিনার থেকে শুরু করে প্রত্যেকটা বিশেষ বিশেষ স্থান, আমাদের যে বিশেষ বিশেষ স্থানগুলো সবগুলো পরিষ্কার করব। আমরা ময়লা করেছি, আমরাই পরিষ্কার করব। এটাই আমাদের দায়িত্ব ছাত্রদের, এটাই আমাদের অঙ্গীকার। আমরা কথা দিলাম আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন সারা বাংলাদেশকে আমরা ক্লিন করব। নতুন প্রজন্ম একত্রিত হয়ে বৈষম্যহীন মর্যাদা সম্পন্ন দেশ গড়ার স্বপ্ন দেখছে, যেখানে সবাই সবার পাশে দাঁড়াবে, থাকবে না দুর্নীতি। চোখে কটু লাগে সেইগুলো সব কিছু সুন্দর করে সাজান আমাদের দেশটা। আগে অনেক রকম দুর্নীতি হয়েছে, আমরা চাই যেন বাংলাদেশ আর কোনো ধরনের দুর্নীতি না থাকে, আমরা যেন নিজেরাও নিজেদের জায়গা থেকে সৎ থাকি। মহাসড়কের বিশৃঙ্খলার লাগাম টেনে ধরেছে শিক্ষার্থীরা। গণপরিবহন চলছে ট্রাফিক আইন মেনে, নেই ট্রাফিক পুলিশ। যখন দেশের প্রয়োজন তখনই আমাদের মাঠে নামতে হবে, আর এখন এই সময়ের থেকে বড় ছাত্রদের প্রয়োজন আর দেশে নেই। আমাদের এই ট্রাফিকের জন্য যে পুলিশ ছিল আর কি, তারা আসতেছে, ততদিন ইনশাল্লাহ আমরা সার্বিকভাবে আমাদের চেষ্টা করে যাবো আর কি। জ্যামজট সৃষ্টি না হয় আমরা চেষ্টা করছি আমাদের যথাসম্ভব রাস্তা ক্লিয়ার রাখার। নতুন সরকারের কাছে আমরা চাই যেন ট্রাফিক বিভাগটা দুর্নীতিমুক্ত থাকে। অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন, সড়ক, মহাসড়ক থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে রিকশাকে। শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করছে সাধারণ মানুষ। সাধারণ জনগণ আমাদেরকে হিউজ পরিমাণে সাহায্য সহযোগিতা করছেন, আমাদেরকে খাদ্য পানীয় যা যাবতীয় লাগছে দিচ্ছেন। আমাদের মেনে চলুন, আমরা আপনার খারাপ চাচ্ছি না, ভালো চাচ্ছি। 2 মিনিট অপেক্ষা করুন, আপনার জীবন বাঁচান। বেশিরভাগই প্রায়োরিটি দেওয়া হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্সগুলোকে, যাতে রোগীদের কোনো প্রবলেম না হয়।
আগামীর পথ হবে নতুন করে নব উদ্যমের, চারদিকে তাই 18-র জয়ধ্বনি। এদেশের বুকে যেন 18 এসেছে নেমে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। 4 সন্তানের জন্য বটবৃক্ষ হিসেবে ছিল রিকশা চালক কামাল মিয়া। 19 জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান এই শ্রমজীবী। তাকে হারিয়ে যেন দিশেহারা সন্তান ও স্ত্রী। পরিবারটির হারানোর শোক আর ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা তুলে ধরেছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। ক্যামেরায় ছিলেন রিপন হাসান। আমার বাবা খালি গরম লাগতো আর খালি গরম লাগতো। আজকে সেই বাবা কিভাবে কোমরে গরম সহ্য করবে, কিভাবে থাকবে আমার বাবা? এই প্রশ্নের উত্তর কে দিবে সুরাইয়াকে? গুলি খাওয়ার পর রক্তে পুরো ফ্লোর ভেসে গেছে। বটগাছের নিচে রক্তে টায়া দেখি তত্ত্বটা রক্ত। এভাবেই এখন টিভিকে বাবার মৃত্যুর বর্ণনা দেন মাধ্যমিকে পড়া মেয়েটি। গত 19 জুলাই ছিল সুরাইয়া ও তার পরিবারের জন্য আজন্ম বিভীষিকার দিন। বাবার একটা চোখ নষ্ট হয়ে গেছে, দাঁতগুলো সব বাইরে গেছে। আর মৃত্যুর আগে যখন পোস্টমর্টম করছে তখন দেখাইছিল আমার বাবা হাসি দিয়ে আছে, হাসি দিয়ে আমাদের তাকায় আছে। আমি বাবার দেখি যে বাবার শেষ পর্যন্ত মাপ তো চাইতে পারলাম না, যদি কোনোদিন ভুল করছি। আমার বাবা শুয়ে আছে কোমরে। রিকশা চালক মৃত কামাল মিয়ার স্বপ্ন ছিল বড় হয়ে মেয়ে হবে পুলিশ। অথচ সেই স্বপ্ন অনিশ্চয়তার বেড়াজালে আটকে গেছে বাবার হঠাৎ বিদায়ে। বাবা মা করে ডাকতো। বাবার একটাই স্বপ্ন ছিল যে আমাদের পড়াশোনা করাবে গ্রামে। আমার আস্তে আস্তে আমার ভাইটার জন্য একটা ঘর করবে, আমাকে পড়াশোনা করে পুলিশে বানাবে। আজকে কি আমার বাবা কোমরে শুয়ে আছে। সাধ্য সাধ্যের বিস্তর ফারাক থাকলেও 4 সন্তানের বটগাছ হয়েছিলেন কামাল মিয়া। অথচ সেই বটবৃক্ষ এখন প্রাণহীন। সন্তানদের কাছে বাবার মানিব্যাগ, জামা কাপড় আর শুকিয়ে যাওয়া রক্তমাখা জুতাটাই এখন স্মৃতি। বাবা সুন্দর সুন্দর কাপড় হিরা দিয়েছে আমার দিয়ে। কোন কাপড়টা পরলে মেয়ের সুন্দর লাগবে, কোন কাপড়টা পরলে মেয়ের কি ওইটা, কোন কাপড়টা পরলে মেয়ের পরের মতো লাগবে ওই চিন্তা করছে। আমাদের 4টা ভাই বোন লেখাপড়া করবো, নিজের পায়ে দাঁড়াবো, আজকে কেউ না। আজকে আমাদের পাশে একটা বট গাছ নাই যে ছায়া হয়ে থাকবে। বাবা বলছে কোচিং শেষ করলে তোমাকে একটা সাইকেল কিনে দেবো। গৃহপরিচিকা ফাতেমা উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে যেন দিশেহারা। 4 সন্তানকে কিভাবে বড় করবেন সেই দুশ্চিন্তা যেন থমকে দিয়েছে তাকে। আমি তো একলা আমার প্রতি সম্ভব না চলা। আমার দেশে একটু বিদেশ জায়গাও নাই, একটু গড়ও নাই, কিছু নাই। আমার স্বামীর যে খুন করছে বিচার চাই। আর আমি যে কেমনে চলাম, কেমনে থাকাম, আমার যে 3টা মেয়ে বিয়ে শাদী বা কর্মস্থান দিয়ে দিব। এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছে কামাল ছিল খেটে খাওয়া নির্ভেজাল মানুষের নাম। হাসপাতাল থেকে আনার জন্য ওনার টাকা পয়সা ছিল না। আমরা স্থানীয় কিছু লোকজন টাকা পয়সা উঠাই ওনাকে হাসপাতাল থেকে নিয়ে আসি। নিয়ে আসার পর ওনার বাড়ি নরসিংদীতে নিয়ে যায়, ওখানে আমরা দাফন কাফন করি। লোক হিসাবে ভালো ছিল, কোনো পলিটিক্যাল দলের সাথে সংশ্লিষ্ট ছিল না। বললাম নিরীহ মানুষ, একেবারেই নিরীহ। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া কামাল পরিবার নিয়ে ভাড়া থাকতেন শান্তিনগরে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। দেশের নতুন সরকারকে এগিয়ে নিতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রচারণা শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন আন্দোলনের সমর্থনে অনেকেই হুন্ডি বেছে নিলেও এখন আর সেই পথে যাওয়ার সুযোগ নেই। তাই আগস্টে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠানোর প্রত্যাশা তাদের। বিশ্লেষকরা বলছেন হুন্ডি রোধ করা না গেলে সুবিধা লাভ করবেন দুর্নীতিবাজরা। কানাডা থেকে সহকর্মী সৈয়দ ইফতেখারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে প্রথম থেকেই পূর্ণ সমর্থন দিয়ে গেছেন বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। অন্যান্য দেশের পাশাপাশি এই তালিকায় ছিল কানাডা প্রবাসী বাংলাদেশিদের নামও। এর অংশ হিসেবে গেল বছরের মাঝামাঝি সময় থেকে দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখেন তারা। এই সময়ে বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে দেশি টাকা আসলেও
বৈধ ব্যাংকিং চ্যানেলে আসা রেমিটেন্সে বড় ধরনের ধস নামে, টান পড়ে দেশের রিজার্ভেও। শিক্ষার্থীদের এক দফা দাবি পূরণ হওয়ায় নতুন আলোর পথে বাংলাদেশ। এতে রেমিটেন্স যোদ্ধাদের মনেও ফিরেছে স্বস্তি। তাই এখন থেকে পূর্ণ উদ্যমে দেশ গড়ার কাজে নেমে পড়তে চান তারা। দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র, কানাডা সহ মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন প্রচারণা। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে জনমত গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানান তারা। এতে চলতি আগস্টে রিজার্ভে সবচেয়ে বেশি রেমিটেন্স যুক্ত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। আমরা রেমিটেন্স বন্ধ করে যেরকম একটা প্রেশার ক্রিয়েট করেছিলাম, এখন আমাদের দায়িত্ব হবে যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব বৈধ পথে আবার রেমিটেন্সটা দেশে পাঠানো শুরু করে আমরা আমাদের এই দেশ বিনির্মাণে প্রত্যক্ষভাবে যেন আমরা অংশগ্রহণ করি। বৈধভাবে রেমিটেন্স পাঠানোর গুরুত্ব আরও নানাভাবে তুলে ধরার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। দুর্নীতিবাজরা দেশে থাকা অবৈধ অর্থ হুন্ডি ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলেও আশঙ্কা করছেন অনেকে। এক্ষেত্রে প্রধান টার্গেট হতে পারেন সাধারণ প্রবাসীরা। তাই এখন থেকেই হুন্ডি বা অবৈধ পথে অর্থ না পাঠানোর আহ্বান বিশেষজ্ঞদের। এই দুর্নীতিবাজদের যদি আটকাতে চায়, যারা দেশ থেকে টাকা পাচার করতে চাচ্ছে, অলরেডি করেছে, এখনও কোথাও চেষ্টা করতে চাচ্ছে, যেটা একটা পলিটিক্যাল একটা চেঞ্জেস হয়েছে, এইটাকে যদি আমরা স্টপ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে হুন্ডির মাধ্যমে কোনোভাবেই টাকা পাঠানো চলবে না। গেল জুলাইয়ে 190 কোটি মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2023 সালের সেপ্টেম্বরে রেমিটেন্স আসে 133 কোটি ডলার। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়ার পাশাপাশি এখন ইউরোপ আমেরিকার দেশগুলো থেকেও রেমিটেন্স প্রবাহ ঊর্ধ্বমুখী, যা দেশের কঠিন অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় আশা যোগাচ্ছে। নতুন সরকার যেটা দায়িত্ব নেবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে এই যে বৈদেশিক যে আমাদের ঋণের টাকা পরিশোধ, ইভেন যে আমাদের ম্যাক্রো ইকোনমির যে আপনার স্টেবিলিটি রাখার জন্য, আমদানি রপ্তানি ব্যয় নির্ধারণের জন্য যে বৈদেশিক মুদ্রাটা আমাদের দরকার, সেইটা কিন্তু তারা যদি না পায় তাহলে কিন্তু তারা দেশ পরিচালনা করা তাদের জন্য খুবই 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 কষ্টকর হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুনে প্রায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ ছিল, যার পরিমাণ ছিল $2.54 বিলিয়ন। এটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 16% বেশি। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। এখন সকালে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। বগুড়ায় একদিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে দ্বিগুণ হয়েছে পটলের কেজি। এছাড়া কেজিতে 40 টাকা বেড়েছে কাঁচামরিচের দর। চড়া আলুর দামও। শহরের রাজা বাজার থেকে আরও জানাবেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। বাবু, একদিনের মধ্যে সবজির দামে এত তফাৎ কিভাবে? ব্যবসায়ীরা কি বলছেন কারণ হিসেবে? রওশন, বগুড়া শহরের যে রাজা বাজার, এই বাজারটিতে মূলত সেই ভোর থেকেই কৃষকরা তাদের বিভিন্ন উৎপাদিত যে সবজি সেগুলো এই বাজারে নিয়ে আসার পরে তারা পাইকারিতে প্রথমে বিক্রি হয়। এরপর পাইকারদের কাছ থেকে কেনার পর একই বাজারে আবার খুচরা পর্যায়ে একই পণ্য বিক্রি হয়। তবে আমরা পাইকারি পর্যায়ে আজকে যেটি দেখেছি যে বেগুন, কাঁচামরিচ, পটল সহ পেঁয়াজ, বেশ কিছু কাঁচা তরিতরকারির দাম কিন্তু বেশ বেড়েছে। তার মধ্যে যদি বেগুন দিয়ে আপনাকে শুরু করি, বেগুনের কেজি গতকালও পাইকারি পর্যায়ে 32 টাকায় যে বেগুন বিক্রি হয়েছে প্রতি কেজি, সেই বেগুন আজকের দর হচ্ছে 44 টাকা। কাঁচামরিচ 140 টাকা ছিল, সেটি এখন প্রতি কেজিতে 40 টাকা বেড়ে পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। তার মধ্যে পটল দ্বিগুণ হয়েছে, যেটি 20 টাকা ছিল সেটি এখন ভালো মানের পটল আসলে 40 টাকার নিচে পাইকারি পর্যায়ে পাওয়া যাচ্ছে না। আর পেঁয়াজের প্রতি কেজিতে বেড়েছে 2 টাকা, অর্থাৎ 110 টাকা কেজির পেঁয়াজ আজকে 112 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর বাইরে করলা 60 টাকা, শশাতেও 5 টাকা বেড়েছে, 30 থেকে বেড়ে এখন 35 টাকায় বিক্রি হচ্ছে। আবার আলু সেটিও হল্যান্ড আলু, সেটি তো কেজিতে 2 টাকা বেড়েছে, 52 টাকার আলু আজকে 54 টাকায় বিক্রি হচ্ছে। মুখী কচু 45 টাকা, পেঁপে 20 এবং রসুন বিক্রি হচ্ছে 170 থেকে 200 টাকা প্রতি কেজি, আর আদার কেজি আজকে 230 টাকা। তো আপনি যে প্রশ্নটি করেছেন, মূলত আমরা ব্যবসায়ী এবং
যারা কৃষক তাদের কাছে জানতে চেয়েছিলাম। আসলে মূলত যেটি হয় আসলে কাঁচা তরিতরকারির ক্ষেত্রে এটি আসলে মূলত আমদানির উপরে নির্ভর করে, এটি বরাবরই ব্যবসায়ীরা বলছেন। তার মধ্যে আমরা কাঁচামরিচের কেজিতে কেন 40 টাকা বেড়েছে প্রতি কেজিতে সেটি জানতে চেয়েছিলাম ব্যবসায়ীদের কাছে। তারা যেটি বলছেন যে মূলত দেশের ক্ষেত খামারে মরিচের উৎপাদন কমেছে, মরিচের উৎপাদন কমে যাওয়ার কারণে এখন অনেকটা আমদানি নির্ভর হতে হচ্ছে। ইন্ডিয়া থেকে কাঁচামরিচ যেটি আমদানি করা হয় সেই মরিচের দাম কিছুটা বেড়েছে, যার কারণে আসলে দাম বাজারেও বেড়েছে বলে ব্যবসায়ীরা বলছেন। মূলত কাঁচা তরিতরকারির ক্ষেত্রে যেটা হয় যে সরবরাহ বেশি হলে দাম কমে যায়, আবার সরবরাহ কমে গেলে দাম বেড়ে যায়, ঠিক সেই সূত্রটাই বলছেন ব্যবসায়ীরা। তবে এর ফলে ক্রেতারা কিন্তু মোটামুটি অনেকটা চাপে পড়ছেন বলে আমাদের কাছে জানিয়েছেন। এই ছিল এখন পর্যন্ত বগুড়া শহরের রাজাবাজার থেকে কাঁচা তরিতরকারি শাকসবজি কেনাবেচার সবশেষ খবর। বগুড়ার কাঁচা বাজারের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। এদিকে ক্রেতা সংকটে জামালপুরে কমেছে শুকনা মরিচের দাম। পাইকারিতে প্রতি মনে কমেছে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে কেন্দুয়া কালীবাড়ি পাইকারি শুকনা মরিচের হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, হঠাৎ শুকনা মরিচের ক্রেতা কমার কারণ কি, বিস্তারিত জানাবেন। রোশন, দেখুন, চলমান পরিস্থিতিতে জামালপুরে এই কাঁচা শুকনা মরিচের হাটে বড় একটি প্রভাব পড়েছে। অর্থাৎ এই সপ্তাহের 2 দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং সোমবার জামালপুরের ঐতিহ্যবাহী এই কেন্দুয়া কালীবাড়ি বাজারে পাইকারি শুকনা মরিচের হাট বসে। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এই হাটে ব্যবসায়ীদের আনাগোনা থাকে। আর এই হাটে 50 থেকে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার শুকনা মরিচ পাইকারিতে বিক্রি হয়ে থাকে, সেটি কিন্তু কমে এসেছে। অর্থাৎ গত হাটেও আমরা দেখেছি, আজকেও আমরা দেখছি, ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা জানিয়েছে গত হাটে 5 থেকে 10 লক্ষ টাকার শুকনা মরিচ পাইকারিতে লেনদেন হয়েছে। অর্থাৎ বলা চলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ব্যবসায়ীরা, যে আড়তদাররা এই হাটে আসে, তারা কিন্তু এখন পুরোপুরি কিন্তু আসা বন্ধ করে দিয়েছে পরিবহন ব্যবস্থা অস্থিরতার কারণে। আর এখন বাজারে যে সকল ব্যবসায়ী তারা জামালপুরের স্থানীয় আশেপাশে শেরপুর টাঙ্গাইলের যে পার্শ্ববর্তী জেলা উপজেলা আছে সেখানকার স্থানীয় ব্যবসায়ী আড়তদাররা এই হাটে রয়েছে। আর বিশেষ করে বলা চলে বাজার কমিটি গতকালকে থেকে আমরা দেখেছি জেলার বিভিন্ন প্রান্তে তারা মাইকিং করেছে ব্যবসায়ীদের আসার জন্য, মরিচ কেনার জন্য। পাশাপাশি আজকে কিন্তু ইজারাদার কমিটি বাজারে একেবারে হাসিল মওকুফ করে দিয়েছে। যারা আজকে এই হাটে মরিচ কেনাবেচা করবে তাদের কোনো ধরনের হাসিল দিতে হবে না, অর্থাৎ আজকে তারা বিনা হাসিলে এখানকার লেনদেন করতে পারবে। আর বলা চলে আজকে আমি এখানকার স্থানীয় যে ব্যবসায়ী রয়েছে, মরিচ ব্যবসায়ী, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যে বিষয়টি জানিয়েছে, বাজারে মরিচ সরবরাহ একেবারে কম। প্রান্তিক পর্যায়ে যে জামালপুরে যে কৃষক রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু হাটে মরিচ নিয়ে আসছে না অস্থিরতার কারণ দেখিয়ে। অর্থাৎ আজকে যদি আমি মরিচের বাজারের কথা বলি, তাহলে জামালপুরের দেশি জাতের হাইব্রিড যে মরিচ হচ্ছে, একেবারে ভালো শুকনা জাতের মরিচ, সেই মরিচ বিক্রি হচ্ছে 8,500 থেকে 9-10, 10,500 মতো বিক্রি হচ্ছে। আর হাইব্রিড জাতের মরিচ হচ্ছে 7,500 থেকে 9,000 টাকা। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সর্বশেষ শুকনা মরিচের দরদাম। রোশন, জামালপুর থেকে বাজার পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা। সেই সুপ্রাচীনকাল থেকেই প্রাচুর্য প্রদর্শন ও অর্থনৈতিক শক্তির ভিত হিসেবে গুরুত্ব বহন করছে স্বর্ণ। আর স্বর্ণের তৈরি গহনার চোখ ধাঁধানো চাকচিক্যতা অভিভূত করে সবাইকে। তবে দেশে একাধিকবার স্বর্ণের দাম ওঠানামা করায় রাজশাহীর স্বর্ণালংকার ব্যবসা খাতে দেখা দিয়েছে মন্দা। দামের প্রভাবে কমেছে চাহিদা। মালিকানা বদলের পাশাপাশি কেউ কেউ বদলাচ্ছেন পেশাও। সজীব আহমেদের ক্যামেরায় মাসুম আক্তারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নগরীর সাহেববাজার সোনাপট্টির এনহুদা জুয়েলার্স। ভারত ভাগের পর এ জুয়েলারি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বহু চড়াই উতরাই পেরিয়ে নাদিব মিয়া টিকিয়ে রেখেছেন পৈতৃক এ স্বর্ণালংকার ব্যবসাটি। তবে কয়েক বছরে একাধিকবার স্বর্ণের দর ওঠানামায় কমেছে গহনার বিক্রি কিনে। সোনার দামটা স্থির হয়ে থাকতো, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হতো, ক্রেতা ঘুরতো না, ক্রেতা একদমই পাইতো। এখন সোনার দামটা সবসময় আপ ডাউন করছে, একা সময় একা রকম রেট হচ্ছে, যখন রেটটা আমরা যখন বলতে যাচ্ছি তখন কাস্টমারটা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের আরও সমস্যাটা বেশি দেখা দিচ্ছে। শুধু এনহুদা জুয়েলার্সই নয়, সোনাপট্টির ছোট বড় প্রায় 1.5 শতাধিক স্বর্ণের প্রতিষ্ঠানের বর্তমান ব্যবসায়িক চিত্র একই। 5 বছরে এসব দোকানে প্রায় অর্ধেকেরও নিচে নেমেছে গহনার বিক্রি।
এ অবস্থায় দোকান ভাড়া, কারিগর ও কর্মচারীদের মজুরি সহ প্রতিষ্ঠানের আনুষঙ্গিক খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। সেই সাথে চলমান মন্দায় ব্যবসা গুটিয়ে নেওয়ার শঙ্কাও করছেন অনেকে। 1,20,000 টাকা ভরি সোনা, 18,000 20,000 টাকা ভরি 22 ক্যারেট, আর 1 লাখ হলো 14,000 টাকা 21 ক্যারেট। একটা দিন মজুরের ক্ষমতা আছে বানানো? আমাদের দোকানে যেগুলো কারিগর ছিল, আগে যদি ছিল 6টা কারিগর, এখন আছে 2টা কারিগর, 4টা কারিগরই কমে গেছে। কোনো গহনাই মানে বানানোর সাহসই করতে পারছি না আর কি, যে দোকানে আসবো, যে গহনা একটু দিব, অর্ডার দিব, বা শখ সাকালি, মেয়েদের শখ থাকে গহনা, সবারই শখ থাকে। এখন তো আমরা সোনা পড়া মোটামুটি ভুলেই গেছি। বাজুসের তথ্য মতে 20 বছর আগে দেশে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল 6,000 টাকা। বর্তমানে যা বেড়ে প্রতি ভরি ঠেকেছে 1,20,000 টাকায়। তাতে গেল 2 দশকে 20 গুণ দাম বেড়েছে এই মূল্যবান ধাতুর। আর চলতি বছরেই দাম বেড়েছে 16 বার। ক্রমাগত এই মূল্য বৃদ্ধিতে ক্রয় ক্ষমতা কমেছে নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের। আর দরের অস্বাভাবিক ওঠানামায় ক্রেতারা বিভ্রান্ত হওয়ার পাশাপাশি নানা জটিলতায় পড়ছেন ব্যবসায়ীরা। এক রেট অর্ডার নিলাম, ঘাট করে বেড়ে গেল, হয়তো 2000 কি এরকম বেড়ে গেল, এটা আমাদের সমস্যা হয়। আমাদের লাইট বিল, কর্মচারীর খরচ এখন সব মিলিয়ে একবারে মানে অবস্থা খুবই খারাপ। লাক্সারি ব্যবসা, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু কমপ্লিট করার পর তারপরে মানুষ এটা নিয়ে ভাবে। 1,18,000, 15,000, 20,000 টাকা ভরি যে কেউ সোনা কিনতে পারে না। ক্রেতা ব্যবসায়ী ছাড়াও এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে গহনা তৈরির কারিগরদের ওপরে। দামের প্রভাবে ভারী গহনার চাহিদা কমায় কমেছে কাজ। এক সময় মাস জুড়ে কাজ থাকলেও বর্তমানে কাজ করছেন মাত্র 1 সপ্তাহ। তাতে প্রায় 1/3 আয় কমে ঠেকেছে 6 থেকে 10,000 টাকায়। তাই বাধ্য হয়ে পেশা বদলেছেন অনেকেই। সোনার দাম বৃদ্ধির কারণে আপনার কাজ অনেক কমে গেছে। আমরা সেভাবে সংসার চালাতে আমাদের হিমশিম খেয়ে যাচ্ছে। আমরা ওইভাবে ইনকাম আমাদের নাই। দিনে যে 1000 টাকা ইনকাম করতাম, ওই 1000 টাকাও এখন আর হয় না। 500 টাকা ইনকাম করা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের। স্বর্ণের ব্যবসা করতে প্রয়োজন হয় মোটা অঙ্কের পুঁজি। তাই ব্যবসায়িক মন্দা কাটাতে ব্যাংক ঋণ সহ অন্যান্য নীতি নির্ধারণে বাজুসের সহযোগিতা চান সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। যে অন্য ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক থেকে হয়তো লোন দেয়, কিন্তু আমাদের জুয়েলারিতে কোনো লোন দেয় না ব্যাংক। এটাই সবচেয়ে বড় সমস্যা। এটা ব্যবসা যে এখন হয় না তা না, কিন্তু পুঁজি লাগে অনেক। সেই পুঁজিটাই হলো প্রধান সমস্যা আমাদের। শহর জুড়ে রয়েছে প্রায় 3 শতাধিক জুয়েলারি দোকান। প্রতি মাসে প্রায় 50 কোটি টাকার গহনার বিক্রি হয় এসব দোকানে। তবে নানা সংকটের মুখে দিনে দিনে জৌলুস হারাতে বসেছে মূল্যবান এই ধাতুর ব্যবসা। মাসুমা আক্তার, এখন রাজশাহী। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন এখন সকাল। সংযোগ সড়কের অভাবে 6 বছর ধরে পড়ে আছে শরীয়তপুরের ভোজেশ্বর মহিষ খোলা সেতু। জমি সংক্রান্ত জটিলতার অজুহাতে নির্মাণ হচ্ছে না সেতুর 2 প্রান্তের 275 মিটার সংযোগ সড়ক। মাত্র 400 মিটার কাঁচা সড়কেও নির্মাণে নেই উদ্যোগ। এতে দুর্ভোগে স্থানীয়রা। সজীব খানের ছবিতে বিস্তারিত তুলে ধরেছেন কাজী মনিরুজ্জামান। ভোজেশ্বর মহিষখোলা সেতু 99 মিটার। সেতুটি কীর্তিনাশা নদীর ওপর নির্মিত। আধুনিক নির্মাণ শৈলীতে বানানো হলেও সেতু দিয়ে নেই কোনো যান চলাচল। অলস পড়ে আছে দীর্ঘ 6 বছর ধরে। সেতুর উত্তরে জেলার বৃহৎ বন্দর ভোজেশ্বর বাজার। এই বন্দরের সাথে নদীর পশ্চিম প্রান্ত ও ঢাকার সংযোগ স্থাপনে 2016 সালে সেতুটি নির্মাণ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 2018 সালে সেতুর নির্মাণ শেষ হলেও সংযোগ সড়কের কাজ না করেই চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান কামারজানি ব্রোজেন আনোয়ারা জেভি। এরপর প্রতীক্ষার প্রহর গুনতে থাকে স্থানীয়রা। অবশেষে 2019 সালের 18 জুলাই 13 কোটি 21 লাখ টাকায় নতুন করে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজ শুরু করে এলজিইডি। 2021 সালের জুনে কাজ শেষ করার কথা থাকলেও এখনও পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি নির্মাণ কাজ। ফলে সেতুর সুফল থেকে বঞ্চিত স্থানীয়রা। মানুষ হাঁটতে পারে না, বৃষ্টি হলে একটা মানুষ পড়ে যায়, গাড়ি তো দূরের কথা, আমরা দুর্ভোগে আছি। যাতায়াতের অনেক সমস্যা, এই যে ব্রিজ হয়েছে, রাস্তা হয় নাই, তার মানে ব্রিজ অকার্য। মানুষ উল্টা পাল্টা খায়, ব্যান গাড়ি গুড়ি অনেক গাড়ি এখন অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট করছে, কিন্তু এই যে এখন খেওয়াটা পার হইতে হয় আমাকে।
এদিকে পূর্ব প্রান্তের মাত্র 400 মিটার কাঁচা সড়কটি নির্মাণ না হওয়ায় ছোট বড় সব ধরনের যান চলাচলও বন্ধ, যাতে পায়ে হেঁটে চলাচলেও ভোগান্তিতে স্থানীয়রা। এরকম ভাঙা থাকার কারণে মানে প্রতিনিয়ত গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে, উঠতে গিয়ে ডান দিকে পড়ে যাচ্ছে, বা দিকে পড়ে যাচ্ছে, নামতে গিয়েও সেম অবস্থা। সাধারণ বৃষ্টি আদি হইলেই মানুষের জনগণের দুর্ভোগ, মানুষ এই রাস্তা চলাচল করতে পারেন, একটু বৃষ্টি হলেই একটু পরিমাণ পানি হয়ে যায়। সেতু ব্যবহার করতে না পারায় নদী পারাপারে নৌকাই ভরসা স্থানীয়দের। প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন, কৃষি পণ্য পরিবহন সহ ব্যবসায় ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ, অপচয় হচ্ছে সময়ের। আমাদের এই গাড়ি নিয়ে পারাপার হইতে এই ব্রিজের যে সংযোগ সড়কটা এটা অনেক খারাপ অবস্থা, এখানে মানুষ চলাচল করতে পারে না, এক মাজা বলতে পারি এই ব্রিজ এখন উপকারী আসেনি, রোড হয় নাই, তারপরে এই যে এই জায়গাতে আসা যাওয়াটা তো আগের মতো আমাদের ভোগান্তি, কিন্তু ব্রিজের কোনো সফলতা পাচ্ছি না তো আমরা। আবারও অ্যাপ্রোচ নির্মাণে ভূমি জটিলতাকেই দুষছেন এলজিইডি। তবে শিগগিরই সব জটিলতা কেটে অ্যাপ্রোচ ও কাঁচা সড়ক পাকাকরণের কাজ শুরু হবে বলে জানালেন নির্বাহী প্রকৌশলী। কিন্তু অ্যাপ্রোচ রোডের পুরো পাশে জমি সংক্রান্ত জটিলতা থাকার কারণে দুটো ঘর আছে ওখানে, ওই ঘর দুটো অবসান না করার কারণে ঠিকাদার কাজ করতে পারে নাই। আমরা মাস 2 আগে তার কাজটা ক্যান্সেল করে আবার নতুন করে আমরা টেন্ডার করি এবং সেটা মূল্যায়ন স্টেজ আছে। তো আশা করি যদি ঘরটা দ্রুত অবসান করে দেওয়া হয় তাহলে এটা অনুমোদন হলে আমরা কাজটা আবার শুরু করতে পারবো। ভোজেশ্বর মহিষখোলা সেতু নির্মাণে এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় 23 কোটি টাকা। বৃষ্টি দুই পারের মধ্যে করেছে সেতু বন্ধন, কিন্তু অ্যাপ্রোচ সড়ক নির্মাণ শেষ না হওয়ায় সেতুটি ব্যবহার করতে পারছে না স্থানীয়রা। অসমাপ্ত কাজ শেষ করে সেতুটি উন্মুক্ত করে দেওয়ার দাবি স্থানীয়দের। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। নড়াইলের রামসিদ্ধি গ্রামের নৌকা তৈরির ইতিহাস শত বছরের। প্রতি বছর বর্ষায় অন্তত 5 শতাধিক লোকের কর্মব্যস্ততায় মুখর হয় গ্রামটি। চলতি বছরে বর্ষায় বৃষ্টি কম হওয়ায় এখনও জমে ওঠেনি নৌকার হাট। প্রতি হাটে সারি সারি নৌকা উঠলেও আশানুরূপ কেনাবেচা নেই এখানে। তবুও চলতি মৌসুমে এই গ্রাম থেকে অন্তত 2 কোটি টাকার নৌকা বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা। সহকর্মী ইমরান হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদনে থাকছে আরও বিস্তারিত। নড়াইল শহর থেকে 12 কিলোমিটার দূরের বিল আর ঘের বেষ্টিত রামসিদ্ধি গ্রাম। এই গ্রামে গেলে চোখে পড়বে নৌকা তৈরির কারিগর আর সংশ্লিষ্টদের কর্মব্যস্ততা। গ্রামের প্রতিটি পাড়া মহল্লায় নৌকা তৈরির ছোট ছোট কারখানা, সেখানে কাজ করছেন কারিগর ও শ্রমিকরা। আম, পোয়া আর মেহগনি কাঠে সুনিপুণ হাতে তৈরি করছেন নৌকা। তাদেরই একজন বিশ্বজিৎ বিশ্বাস। 30 বছরেরও বেশি সময় ধরে বংশ পরম্পরায় নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করেন। এবার বর্ষায় বৃষ্টি কম হওয়ায় নৌকার চাহিদা অনেক কম। তবুও জীবিকার তাগিদে 2 জন কারিগর সাথে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা তৈরি করে যাচ্ছেন এই প্রবীণ কারিগর। সারাদিন কাজ করে এক একজন আয় করছেন 6 থেকে 700 টাকা। রামসিদ্ধি গ্রামে অন্তত 5 শতাধিক মানুষ এই পেশায় জড়িত, তবে তার উত্তরসূরিরা কেউই আর এই কাজে আগ্রহী হচ্ছেন না। অনেক কারিগর ছিল এই রামসিদ্ধি গ্রামে, তারা এখন আর বিলুপ্তির পথে। কিছু সংখ্যা আছে, আমরা বাপ দাদারা করে গেছে তাই আমরা করি, আর আমাদের ছেলে এরা করে না। লোক গড়াই আমরা, আমাকে লোক 8,000, 9,000, 7,000, 6,500, 6,000 বিক্রি হয়। বর্ষা মৌসুমে প্রতি বুধবার এই গ্রামেই নৌকা কেনাবেচার হাট বসে। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে কেনাবেচা। প্রতিটা হাটে 150 থেকে 200 পিস নৌকা কেনাবেচা হয়। আকার ভেদে 5 থেকে 8,000 টাকা পর্যন্ত প্রতিটা নৌকা বিক্রি হয়। হাট থেকে নৌকা কিনে ভ্যান, নসিমন সহ বিভিন্ন যানবাহনে করে নিয়ে যান ক্রেতারা। মৌসুমে অন্তত 2 কোটি টাকার নৌকা কেনাবেচা হয় এই হাটে। এখানে খুলনা, যশোর, দিঘলিয়া, গাজীরহাট বিভিন্ন এলাকা থেকে এখানে নৌকা কেনার জন্য আসে। হাটও ভালো, কিন্তু ভালো পাওয়া যায়, অল্প টাকায় পাওয়া যায়, আর ওদের ব্যবহারও ভালো। নড়াইলের কারিগরদের তৈরি নৌকার চাহিদা রয়েছে বেশ কয়েকটি জেলায়। এই শিল্পকে টিকিয়ে রাখতে কারিগরদের পাশে থাকার আশ্বাস বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের। নড়াইল জেলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এটা যায়। এই আদি শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য প্রশিক্ষণ এবং তাদের আর্থিক সহযোগিতা করে থাকে। এই শিল্পটা যারা যদি আরও টিকিয়ে থাকে সেজন্য বিসিকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
নৌকাগ্রাম হিসেবে পরিচিত রামসিদ্ধির ৪২টি কারখানায় চলতি মৌসুমে অন্তত ৬,০০০ নৌকা তৈরির কথা জানান কারিগররা। স্থানীয় চাহিদা মিটিয়ে যা পাঠানো হবে পার্শ্ববর্তী বিভিন্ন জেলায়। এখন নড়াইল। এখন সকালে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন এখন সকাল। ৪ শতাধিক ব্যক্তিকে গ্রেফতারের পরেও যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে আসছে না অভিবাসন বিরোধী বিক্ষোভ। সহিংসতা দমনে দ্রুতগতির বিচার প্রক্রিয়ায় বিভিন্ন মেয়াদে সাজা পাচ্ছেন বিক্ষোভকারীরা। দাঙ্গা মোকাবেলায় শতাধিক স্থানে মোতায়েন করা হয়েছে ৬,০০০ পুলিশ সদস্যকে। বিক্ষোভ ঠেকানোর পাশাপাশি সংখ্যালঘুদের রক্ষায় নতুন সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা জানাবেন নাফি আরমান মনন। দিন দিন কিয়ার স্টারমার প্রশাসনের হাত থেকে ফসকে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। মুসলিম ও অভিবাসন বিরোধী বিক্ষোভ দাঙ্গায় উত্তাল যুক্তরাজ্য। ৪ শতাধিক উগ্র ডানপন্থী ব্যক্তিকে আটকের পরেও শান্ত হচ্ছে না পরিস্থিতি। কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত নিতেও দ্বিধা করছে না নবনিযুক্ত সরকার। সবশেষ বুধবার লিভারপুলে দাঙ্গায় অংশ নেয়া ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করে দেশটির আদালত। সাউথপোর্টে মসজিদের বাইরে বিক্ষোভ উস্কে দেয়ায় আদালতের কাছে ক্ষমা চান এক অভিযুক্ত। রায়ের পর রাষ্ট্রীয় কৌঁসুলি জানান, কারণ যাই হোক না কেন দাঙ্গায় অংশগ্রহণকারী সকলকে শিগগিরই শাস্তি দেয়া হবে। ফল ভোগের জন্য বিক্ষোভকারীদের প্রস্তুত থাকার কথাও জানান তিনি। ইংল্যান্ড ও ওয়েলসের শতাধিক স্থানে দাঙ্গার আশঙ্কায় মোতায়েন করা হয়েছে ৬,০০০ পুলিশ সদস্যকে। গোয়েন্দাদের ধারণা, হামলার লক্ষ্যবস্তু হতে পারে অভিবাসন কেন্দ্র, সংশ্লিষ্ট আইনজীবী ও তাদের অফিস, এমনকি দোকানপাট। এদিকে দেশজুড়ে পাল্টা আন্দোলনের ডাক দিয়েছে ফ্যাসিবাদ ও বর্ণবাদ বিরোধী বিভিন্ন সংগঠন। সংঘর্ষের ভয়ে বন্ধ রাখা হয়েছে দোকানপাট। অনেক স্থানেই দোকানের দরজা ও জানালা ঢেকে ফেলা হয়েছে কার্ডবোর্ড দিয়ে। এমন পরিস্থিতিতে স্থানীয় সাধারণ মুসলিম, এমনকি রাজনীতিবিদদের কপালেও দুশ্চিন্তার ভাঁজ। It breaks my heart. It makes me feel sad. That's how it makes me feel. I have a daughter, she's mixed race. So obviously, it's difficult for her as well. But there's obviously no justification for threats and intimidation, and the people who perpetrate that kind of thing are clearly stupid. That genuinely makes me question whether or not my family has an existence here in the UK or not. And by the way, I'm not the only one. I've had hundreds of messages from the Muslim community saying the exact same thing. 14 বছর পর যুক্তরাজ্যের ক্ষমতায় এলেও মাত্র 30 দিনের মধ্যে দশকের সবচেয়ে বড় দাঙ্গার সম্মুখীন হতে হলো লেবার পার্টিকে। শেষবার যখন দেশটিতে দাঙ্গা হয় তখন পাবলিক প্রসিকিউশন বিভাগের ডিরেক্টর ছিলেন স্টারমার। তার নেতৃত্বে দ্রুতগতির বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হয় প্রায় 1000 ব্যক্তির বিচার। এবার স্টারমারের হাতে দায়িত্ব আগের চেয়ে বড়। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, সহিংসতাকারীদের বিচার করার পাশাপাশি অভিবাসন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে মন জয় করতে হবে ডানপন্থীদের। একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে এর মাধ্যমে বামপন্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। অন্যদিকে অতিরিক্ত কয়েদিতে উপচে পড়ছে যুক্তরাজ্যের কারাগারগুলো। গেল মাসে বেশ কিছু কয়েদি মুক্তির নির্দেশ দেয় স্টারমার প্রশাসন। তবে নতুন করে বিপুল সংখ্যক দাঙ্গাকারীর স্থান কারাগার হওয়ায় এই বিষয়টিও ভাবাচ্ছে নতুন সরকারকে। লেবার পার্টির সবলতা ও দুর্বলতা এবারের দাঙ্গা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে আসবে বলে ধারণা বিশ্লেষকদের। গেল মাসের শেষে যুক্তরাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর সাউথপোর্টে ছুরি হামলায় নিহত হন 3 কিশোরী। হামলাকারী একজন মুসলিম ও শরণার্থী, এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ট্যামোর্ড, মিডলসব্রো, বোল্টন, হাল ও ওয়েমাউথ সহ বিভিন্ন শহরে চলে সহিংসতা। এরপর থেকে অভিবাসন বিরোধী উগ্র ডানপন্থীদের দাঙ্গায় কার্যত অচল হয়ে পড়ে যুক্তরাজ্য। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।